নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে দক্ষিণেশ্বর। আজকে আমি আপনাদের দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে শ্রী যদুনাথ মল্লিকের বাগান বাড়ি দর্শন করাবো। এই বাগান বাড়ির সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের ইতিহাস আমি আপনাদের জানাবো এবং ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আমি এখন শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরবো, ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে যাব। টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি 9:54 ট্রেন, 9:54 অলরেডি হয়ে গেছে। তো দেখছি যদি ট্রেন না পাই আবার আমাকে মেট্রো স্টেশনে আসতে হবে, এখান থেকে আবার স্প্ল্যানেড হয়ে তারপর আবার দক্ষিণেশ্বর যেতে হবে। ও, ডানকুনি লোকাল ছেড়ে দিল 8 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই জাস্ট বেরিয়ে যাচ্ছে ডানকুনি লোকাল। 9:54 ডানকুনি লোকালটা মিস করলাম। এরপরে 10:20 একটা ডানকুনি লোকাল আছে, কিন্তু আজকে ওটা ক্যান্সেল হয়ে গেছে। তাই জন্য দক্ষিণেশ্বরে যেতে গেলে আবার আমাকে মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে স্প্ল্যানেডে যেতে হবে, স্প্ল্যানেড থেকে আবার কবি সুভাষ থেকে যে দক্ষিণেশ্বরে মেট্রোটা আছে সেটা ধরে আমি দক্ষিণেশ্বরে যাব। চলুন তাহলে, টাইম হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আবার আপনাদের সঙ্গে কথা হবে দক্ষিণেশ্বরে নামার পর। বেশিক্ষণ লাগলো না, প্রায় 20 মিনিট লাগলো আমার স্প্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর আসতে। চলুন তাহলে দক্ষিণেশ্বর থেকে এবারে কীভাবে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি যাব সেটা আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মন্দির আদলে লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনের সামনে দিয়ে মেন রাস্তায় চলে এলাম। মেন রাস্তার উপর দিয়ে স্কাইওয়াক চলে গেছে মন্দিরের প্রবেশদ্বার অবধি। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক গেট নাম্বার 12 দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার অবধি যাব। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন হাজার হাজার এবং বিশেষ দিনে লক্ষাধিক মানুষের ভিড় হয়। আগের রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ ও ঘিঞ্জি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকত। এই ভিড় ও যানজট সামলাতে এবং যাত্রীদের সুবিধা দিতে এই স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনা করা হয়। এই স্কাইওয়াকে প্রায় 100টি দোকান রয়েছে। বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধার জন্য 12টি এসকালেটর, 4টি লিফট এবং 8টি সিঁড়ি রয়েছে। গ্লাস ও স্টিল দিয়ে নির্মিত অত্যাধুনিক স্কাইওয়াকটি দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনকে মন্দির প্রাঙ্গণের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। 350 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াকটি 2018 সালের 5ই নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই স্কাইওয়াক থেকে নেবেই মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার। আমরা কিন্তু এই দিকে যাব না, আমাদের গন্তব্যস্থল হচ্ছে মা ভবতারিণী ফেরিঘাট। যেদিকে দেখুন, মা ভবতারিণী ফেরিঘাট, এই মা ভবতারিণী ফেরিঘাট দিয়ে আমাদের যেতে হবে। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মূল প্রবেশদ্বার। চলুন তাহলে আমাদের গন্তব্যস্থল যাওয়া যাক, শ্রী যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। মেন রাস্তা থেকে স্কাইওয়াক থেকে নামার পর জাস্ট 2 মিনিট হাঁটার পরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এই আমরা চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল যদু মল্লিকের বাগান বাড়ি, ঠাকুরের সাধন ক্ষেত্র। আর এই সামনেই ভোগ কুপনের জায়গা, এখান থেকে কুপন কাটতে হবে। যারা দক্ষিণেশ্বরে আসবেন তাদের কিন্তু দুপুরে প্রসাদ খাওয়ার কোনো অসুবিধা হবে না। এইখানে কিন্তু 365 দিন প্রসাদ পাওয়া যায়, আপনাকে মূল্যের বিনিময়ে এই প্রসাদ পাবেন। ভোগ কুপন হচ্ছে 100 টাকা। দাদা, একটা জিনিস জানার ছিল, এই যে আপনারা ভোগ প্রসাদের জন্য যে কুপন বিক্রি করছেন, আমি কি বাড়ি নিয়ে যেতে পারি? ওর জন্য কি আলাদা কোনো দাম দিতে হবে? প্যাকিং চার্জ 20 টাকা। প্যাকিং চার্জ 20 টাকা। তো আমি দাদাকে, যে গেটের সামনে দাদা বসে আছেন, ইনি ভোগ কুপন বিক্রি করছেন 100 টাকা করে। আর আপনারা যদি এখানে বসে খান তাহলে 100 টাকা, আর যদি আপনারা বাড়ি নিয়ে যান প্যাকিং করে তাহলে 20 টাকা হচ্ছে প্যাকিং চার্জ। তো 120 টাকা।
তো মোটামুটি আপনাদের কটার সময় 12:30 থেকে শুরু হয়। আচ্ছা, 12:30 এলে আমি প্যাকিং করে নিয়ে যেতে পারবো। তাহলে এখন আপনার ওই প্যাকিং এর টাকাটা দিতে হবে তো? আপনাদের কি ক্যাশ দিতে হবে না? ক্যাশ ক্যাশ। স্ক্যানার নেই না? আচ্ছা, আমি কথা বলে নিলাম। অ্যাকচুয়ালি এনাদের কাছে মানে অনলাইনে পেমেন্টের কিছু ব্যবস্থা নেই, আপনাদের কিন্তু এই কুপন কাটার জন্য ক্যাশ আনতে হবে। তো এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আমি 120 টাকা দিয়ে একটা কুপন নিলাম বাড়িতে প্যাকিং করে নিয়ে যাবো বলে। এই দেখুন, পি লিখে দিয়েছে, আজকের ডেট, আর এটা হচ্ছে কুপন ভোগ প্রসাদ। ভোগ প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে 1টা থেকে 3:30 অবধি, ওই 12:30 থেকেই রেডি হয়ে যায়। আর কুপন হচ্ছে 9টা থেকে 2:30 অবধি এই কুপন পাওয়া যায়। তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যখন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে দর্শন করতে আসবেন, তাহলে আপনারা সোজা প্রথমে এসে কুপনটা নিয়ে নেবেন। কুপনটা নিয়ে তারপর মায়ের মন্দিরে গিয়ে দর্শন করে যাওয়ার পথে আপনারা এখান থেকে প্রসাদ গ্রহণ করে যেতে পারেন। আমরা এখন যদু মল্লিকের বাগান বাড়িতে প্রবেশ করেছি। এই বাগান বাড়িটি একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই স্থান বিশেষভাবে স্মরণীয় কারণ এখানে বহুবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। এই বাগান বাড়িটি 1900 শতকে ধনী জমিদার ও ভক্ত যদুনাথ মল্লিক নির্মাণ করেন। তিনি ছিলেন কলকাতার একজন সমৃদ্ধ ব্যবসায়ী ও ধর্মপ্রাণ ব্যক্তি। বাগান বাড়িটি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের দক্ষিণ পাশে গঙ্গার কাছাকাছি শান্ত মনোরম পরিবেশে অবস্থিত। যদু মল্লিক ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেবের পরম ভক্ত। তিনি প্রায় ঠাকুরকে তাঁর এই বাগান বাড়িতে আমন্ত্রণ জানাতেন। ঠাকুর এই স্থানে বহুবার এসেছিলেন ও ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করেছেন। গঙ্গার ওপরে ওয়েলিংটন ব্রিজ, যার পরে নামকরণ হয় বিবেকানন্দ সেতু, সেটি তৈরির জন্য যদুনাথ মল্লিকের দক্ষিণেশ্বরের এই বিরাট সম্পত্তি অধিকৃত হয় এবং সেই প্রাসাদও ভাঙা হয়। পরবর্তীকালে বাড়িটির অবশিষ্ট অংশ পশ্চিমবঙ্গ সরকার 1951 সালে রেল কোম্পানির থেকে কিনে নেন এবং শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলকে বিক্রয় করে দেন। 1962 খ্রিস্টাব্দে এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মন্দির স্থাপিত হয়। এই মন্দিরে ঠাকুরের দণ্ডায়মান অবস্থার মর্মর মূর্তি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের পাশেই হচ্ছে মাদার্স মেরিজ রুম। আমরা এবার এই বাগান বাড়ির সবথেকে পবিত্র স্থান দর্শন করতে চলেছি। এখন এই পবিত্র স্থানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে একটি আশ্রম রয়েছে। ভক্তরা আজও এই স্থানকে পবিত্র তীর্থস্থান হিসেবে মানেন ও দর্শন করতে আসেন। এই বাগান বাড়িতেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যীশুখ্রিস্টের দর্শন লাভ করেন। এই ঘটনাটি ঠাকুরের জীবনে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে ধরা হয়। কথিত আছে এই বাগান বাড়িতেই একটি কক্ষে 3 দিনের জন্য সাধনায় বিলীন হয়ে যান রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিন পর তাকে স্বামী বিবেকানন্দ এই ঘরে খুঁজে পান। এই বাগান বাড়ির বৈঠকখানায় মাদার মেরি ও যিশুর যে ছবি দেখছেন, এই ছবির দিকে গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে। এরপরেই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহ হন। পরবর্তীকালে আর এক ঘটনাই বাগান বাড়িতে ঘটে যায়। একদিন এই বাগান বাড়িতে ঠাকুর নরেনকে নিয়ে আসেন ও এই বৈঠকখানার ঘরে নরেনকে স্পর্শ করেন। ফলে নরেনের বাহ্যজ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন, যা শুনে ঠাকুর নিশ্চিন্ত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। এবার আমরা এই বাগান বাড়ির মন্দিরে ঠাকুরকে নিবেদন করার যে ভোগ রন্ধনশালা,
সেটা দেখে আসি। এখানে প্রতিদিন প্রায় 100 জনের প্রসাদ রন্ধন হয়। আপনারা চাইলে আগে থেকে ফোন করে প্রসাদের জন্য বলে রাখতে পারেন। ফোন নাম্বার একটু বলবেন? 9564 23 4044। মানে এই নাম্বারে যদি আমি আগের দিন থেকে ফোন করে দিই কোনো অনুষ্ঠানের আগে, তাহলে আমার কুপনটা রেখে দেওয়া হবে তো। আর কিভাবে পেমেন্টটা করা হবে? এসে পেমেন্ট করলে হবে? আচ্ছা 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 আচ্ছা। আমি যে ফোন নাম্বারটা নিলাম, ওনার নাম হচ্ছে সুমঙ্গল আচার্য। তো ওনার কাছেই ফোন করে আগে থেকে বলতে হবে, কেননা উনি পুরো এই যে প্রসাদের ব্যাপারটা দেখেন। চলুন, এখন 11:55 বাজে, 12:30 পৌনে 1টার পর থেকে প্রসাদ বিতরণ হবে। তো এই যে 45 মিনিট, এই 45 মিনিট আপনাদের আমি মায়ের যে দক্ষিণেশ্বর মন্দির, সেই মন্দির প্রাঙ্গণটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কেননা মন্দিরের ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না, জাস্ট বাইরে থেকে আপনাদের এক ঝলক মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চলে এসেছি ভারতের অন্যতম তীর্থস্থান গঙ্গার পবিত্র তীরে অবস্থিত দক্ষিণেশ্বর মা কালী মন্দিরের প্রবেশদ্বারের সামনে। অপূর্ব আটচূড়া বিশিষ্ট মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারের তোরণ, চূড়াগুলির মধ্যস্থলে সিংহ পাহারারত। আমরা ওই ভবতারিণী ফেরিঘাট থেকে এলাম, এসে ওটা হচ্ছে গেট নাম্বার 2 স্কাইওয়াকের সোজা নেবেই কিন্তু মন্দিরের প্রবেশদ্বার। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে একটু এগোলেই বাম দিকে গাড়ি রাখার জায়গা। চলুন একবার জেনে আসি গাড়ি রাখার কি ব্যবস্থা। টু হুইলার হচ্ছে 10 টাকা 1 ঘন্টা, 3 হুইলার 15 টাকা, 4 হুইলার 30 টাকা, ভ্যান মিনি বাস হচ্ছে 40 টাকা, আর বাস লরি হচ্ছে 80 টাকা। আর এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, ভেতরে দেখুন সুন্দর টয়লেট আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। ওখানে গিয়ে আপনারা টয়লেট ইউজ করতে পারবেন। আর এখানে স্কুটার রাখার জায়গা আছে, এখানে 4 হুইলার রাখার জায়গা আছে। গাড়ি রাখার জায়গা থেকে একটু এগোলেই বাম দিকে জুতো, মোবাইল ও ব্যাগ রাখার স্টল। আপনারা মূল্য দিয়ে এখানে জুতো, ব্যাগ ও মোবাইল রাখতে পারেন। মোবাইল, ক্যামেরা বা ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ। বাম দিকে জমা দেওয়া ও ডান দিকে ফেরত নেওয়ার কাউন্টার। মন্দিরের সামনে থেকে ভিডিওগ্রাফি একদম নিষিদ্ধ, তাই মন্দিরের পেছনে চলে এসেছি মন্দিরটা আপনাদের দর্শন করব বলে। 1887 সালে জানবাজারের রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর অভিপ্রায় নিয়ে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। এই কাশী যাত্রার আগের রাত্রেই রানীমা দেবী কালীমায়ের স্বপ্ন পান। রানীমাকে দেবী স্বপ্নে দর্শন দিয়ে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। এরপর তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি করেন। এই মন্দির নির্মাণে মোট 8 বছর 1847 থেকে 1855 সাল অবধি সময় লেগেছিল। সেই সময় এই মন্দির নির্মাণে 9,25,000 টাকা খরচ হয়েছিল। তবে এই মন্দির নির্মাণে রামকৃষ্ণদেবের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে প্রভূত সাহায্য করেছিলেন। পরবর্তীতে তিনি এই মন্দিরের প্রধান পুরোহিত রূপে নিযুক্ত হন। তবে পরের বছরই রামকুমার দেহ রাখেন। তখন এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন গদাধর, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বর কালী মন্দির নবরত্ন ধাঁচে তৈরি। এই মন্দির 100 ফুটেরও বেশি উঁচু। সহস্র পাবড়ির রূপের পদ্মের উপর শায়িত আছেন শিব, আর সেই শিবের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন রামকৃষ্ণের পরম আরাধ্যা ভবতারিণী দেবী। মূল মন্দির ছাড়াও দ্বাদশ শিব মন্দির ও শ্রী শ্রী রাধাকান্ত মন্দির রয়েছে মন্দির প্রাঙ্গণে। সামনে থেকে মন্দিরের ভিডিওগ্রাফি করতে দেবে না, তাই পেছনে চলে এসেছি। পেছনে চলে এসে মায়ের মন্দিরের ছবিটা তুললাম। সামনে পুষ্করিণী, সুন্দর পুষ্করিণী, পুরো ভিউটা আপনাদের আমি দেখালাম। চলুন এবার মা গঙ্গাকে একবার দর্শন করে আসি। দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার আগেই রয়েছে রানী রাসমণির মন্দির।
গঙ্গার পাড় থেকে কিছুটা এগিয়ে রয়েছে দ্বাদশ শিব মন্দির। হিন্দু শাস্ত্র মতে এই মুহূর্তে দেশে রয়েছে মোট 12টি জ্যোতির্লিঙ্গ। সেই 12টি জ্যোতির্লিঙ্গের স্মরণেই দক্ষিণেশ্বরে আছে 12টি শিব মন্দির। এবার আমরা চলে এসেছি হুগলি নদীর উপরে পবিত্র স্নানের জায়গায়। শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাথে সম্পর্কিত হওয়ায় ঘাটটি বিখ্যাত। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই ঘাটে এসে স্নান করে নিজেকে শুদ্ধ করেন। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় অপরূপ দেখায় নদীর শান্ত দৃশ্য। মা গঙ্গা বয়ে চলেছে একদিকে, আর তার পারে এই নহবতখানা, যেখানে মা সারদা থাকতেন। মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে রয়েছে প্রজ্ঞাতীর্থ পাঠাগার। পাঠাগারের পাশেই নারকেল গাছ দিয়ে ঘেরা টুকরো টুকরো পাথর খণ্ডের ওপর স্বামী বিবেকানন্দের অপূর্ব মূর্তি। এবার আমরা দেখব ডালাঘর, যেখানে মাকে পুজো নিবেদন করা সব সামগ্রী একই ছাদের তলায় দর্শনার্থীরা পেয়ে যাবেন। সারিবদ্ধ দোকানে ফুল, মিষ্টি, মায়ের কাপড়, সর্বপ্রকার সামগ্রী আপনার এখানে পেয়ে যাবেন। চলুন একটা দোকানে পুজোর ডালার কত দাম জেনে নিই। স্টল নাম্বার 23-তে আমি এসেছি। একটু রেটটা একটু কাইন্ডলি বলে দেবেন? এগুলো হচ্ছে মায়ের সব কিছু দিয়ে, 5 ফল সব কিছু দিয়ে, শাড়ি দিয়ে 32 সাজ বলা হয়। এটার দাম হচ্ছে 1000। এটা শাড়ি দিয়েছে 501, এটা 501, 351। 501 গুলো শাড়ি? শাড়ি আচ্ছা। শাড়ি 351 আছে। আচ্ছা। 351 আছে। শাড়ি ছাড়া নর্মাল ডালা আছে আমাদের 51 টাকা। 51 টাকা। কি কি আছে 51 টাকা? আলতা, সিঁদুর, মিষ্টি, ফুল সব কিছু দিয়ে আচ্ছা। 51। তারপরে আছে 101 ফল, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে 101। এগুলো হবে 2 বাক্স মিষ্টি, আলতা, সিঁদুর, ফল সব কিছু দিয়ে 201। 201। আর এইটা? এটা 351। 351তে শাড়ি নেই? শাড়ি 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 আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এগুলো হচ্ছে শাড়ি আছে সব। আপনাদের স্টল নাম্বার? স্টল নাম্বার 23, রামকৃষ্ণ পূজা, ঠাকুর রামকৃষ্ণ পূজালয়। মোটামুটি একটা ডালার দোকানের যে মূল্য আমি আপনাদের দেখিয়ে দিলাম, মোটামুটি একই থাকবে। বাইরে থেকে যতটা সম্ভব দেখানো ততটা সম্ভব আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এর বেশি কিন্তু ক্যামেরা নিয়ে আমাকে ফটোগ্রাফি করতে দিচ্ছেন। ক্যামেরা যেই দেখছে ওরা বলছে ভিডিওগ্রাফি করবেন না। তাই জন্য আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের মায়ের মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, কোথায় কি পাওয়া যায়, মোটামুটি টাইমিংটাও বলে দিয়েছি। আর আপনারা কোথায় জুতো রাখবেন, কোথা থেকে ডালা কিনবেন, মা গঙ্গাকে দর্শন করিয়ে দিয়েছি। সব কিছু আমি মোটামুটি আমার সাধ্যমতো করে দিয়েছি। চলুন তাহলে এবার প্রসাদটা নেওয়া হোক। প্রসাদটা নিয়ে আমি বাড়ির অমৃতে রওনা হয়েছি। ঠাকুরের ভোগ গ্রহণের পর রন্ধনশালায় ভোগের থালা চলে এসেছে। এবার এই ভোগ প্রসাদে পরিণত হয়ে গেছে। ভক্তদের খাবারের সাথে মিলিয়ে এবার বিতরণ শুরু হবে।
দিদি ভাই এই প্রসাদের ব্যাপারে একটু বলে দিন তো যে কিরকম মোটামুটি? খুবই সুন্দর। খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমার ভিডিওতে আমি মানুষকে বলতে পারবো তো খুব এখানে? সুন্দর, চালটা খুব সুন্দর হয়েছে, ভাত তোরা আনলিমিটেড দিচ্ছে তো বহুত, আর তরকারিটা আরো সুন্দর হয়েছে। অনেক কিছু আইটেম। আমি যেহেতু পার্সেল বলেছি তাই জন্য আমাকে পার্সেল করে দিয়েছে। 20 টাকা এক্সট্রা নিয়েছে পার্সেলের জন্য, আর সব অ্যালুমিনিয়াম ফয়েলে কিন্তু দিয়ে দিয়েছে। প্রসাদ নেওয়া হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে আগামী দিনে আরও ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।